কাজ নেই, সারাদিন ওখানে চুপটি করে বসে থাকতে পারি। আমার জীবনটা আমি তোমায় দিয়ে দিচ্ছি, আর তোমার জীবনটা তুমি আমায় দিয়ে দাও। কত দূরে তুমি, একা আমি ছুঁই রাত্রি ফুরলে। অনুরণন পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের বিশেষ নিবেদন দুটি ভৌতিক গল্প। প্রথম গল্পটি লিখেছেন প্রিয়াঙ্কা দাস। গল্পের নাম ফ্রান্সের পুতুল, আ ফ্রেঞ্চ ডল। আর দ্বিতীয় গল্পটি লিখেছেন জয়শ্রী ব্যানার্জি। গল্পের নাম ৫ নম্বর ঘরের ভূত। দুটি গল্পের শর্তই কেবলমাত্র অনুরণন পাঠ চ্যানেলের জন্যই প্রযোজ্য। ফ্রান্সের পুতুল গল্প পাঠে জয়শ্রী, গল্পের সকল চরিত্রাভিনয়ে প্রিয়াঙ্কা। লিখতে লিখতে শ্রী ক্লান্ত, টেবিলের পাশে রাখা ৩টে খাতা। কলেজের প্রজেক্টের ভারে জর্জরিত তার মন। বিরক্তি আর অবসাদ ঘিরে ধরেছে তাকে। কবে যে শেষ হবে কলেজের এই প্রজেক্টের কাজ? মনে মনে ভাবছিল সে। ক্লান্তি যেন শরীর ভেদ করে মগজে বাসা বেঁধেছে। হঠাৎ করেই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নন্দার নাম। ফোনটা ধরতেই উপাস থেকে পরিচিত গলা। কি রে, প্রজেক্টের কাজ কতদূর? শ্রী হতাশ গলায় বলল, আর বলিস না ভাই, এখনো অনেকটা বাকি। কালকের মধ্যে শেষ হবে কিনা ভগবানই জানে। যে করেই হোক কালকের মধ্যে সাবমিট করতে হবে, জানিস তো? নন্দা মনে করিয়ে দিল। জানি রে, জানি। যেভাবেই হোক একটা কিছু করে দিয়ে দেবো। এত শর্ট স্প্যান অফ টাইমে হয় নাকি এত কিছু? তোর কত দূর? নন্দা বলল, এই আমারও একই অবস্থা, তবে লাস্ট পার্টটা লিখলেই হয়ে যাবে আই গেস। ওকে দেন, কমপ্লিট কর বাকিটা। অনেক রাত হলো, এবার রাখি। আমাকেও অনেকটা লিখতে হবে। বাই, গুড নাইট। ফোন রেখে দিল নন্দা। শ্রী ঘড়ির দিকে তাকালো। রাত 2টো বেজে গেছে। এতক্ষণ লিখতে লিখতে খেয়ালই হয়নি। ও গড, আর কতক্ষণ নেই সব লেখা লিখতে হবে। মনে মনে বলল শ্রী। ঘরের কোণে শোকেসের উপর রাখা পুতুলটার দিকে চোখ গেল তার। পুতুলটা তাকে দিয়েছে তার জ্যাঠতুতো দিদি তানিশা, আর্টসের ছাত্রী। হিস্ট্রিতে মাস্টার্স করছে। কিছুদিন আগে কলেজের একটা এক্সকারশনে ফ্রান্সে গিয়েছিল। সেখান থেকেই নিয়ে এসেছে এই পুতুলটা। এগুলোকে নাকি র্যাগডলসও বলা হয়। শ্রী কলেজে পড়ে, আর কিছুদিন বাদেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। তবুও তার জন্য একটা পুতুল। কিছুটা হেসেছিল সে। এই ঘরে শ্রী একাই থাকে। পুতুলটা তার কাছে এসেছে গত 3 দিন হলো। তবে মামা বাড়ি থাকার কারণে ফাইনালি পুতুলটাকে দেখতে পেল আজ। হঠাৎ করে তাকালে মনে হয় যেন পুতুলটা তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে তাকালে মনে হয় যেন পুতুলটা তার দিকেই তাকিয়ে আছে। শ্রী পুতুলটার দিকে তাকালো। কাঁচের চোখ দুটো ঝলমল করছে। একবার চোখের পলক পড়ল মনে হলো। না, ঠোঁটের হাসিটাও যেন একটু বেশি। মনে হচ্ছে যেন তার দিকে তাকিয়ে হাসছে পুতুলটা। ধুর, কি সব ভাবছি, আসলে এত ঘুম পেয়েছে। আরেকবার তাকালো পুতুলটার দিকে। কোথায়? সব তো ঠিকঠাকই আছে, সেই রকমই রয়েছে। সব ছেড়ে আবার লেখায় মন দিল সে। শ্রী আবার লিখতে থাকলো, কিন্তু লিখতে লিখতে খালি মনে হচ্ছে যেন কেউ তাকিয়ে আছে তার দিকে। কেমন জানি একটা অস্বস্তি হচ্ছে তার। এই ঘরে সে একা থাকে প্রায় 5 বছর হয়ে গেল। কোনোদিন তো এমন হয়নি। তবে আজ এতটা অস্বস্তি কেন? হঠাৎ ঘরের মধ্যে হাঁটার শব্দ পেল শ্রী। ঘরের দরজা বন্ধ। বাবা মা ঘুমিয়ে পড়েছেন প্রায় ঘন্টা 3। দরজা খুলে বাইরে হল ঘরের দিকে দেখলো, কেউ নেই। ঘর অন্ধকার। ফিরে এসে আবার লিখতে বসলো। মনে মনে বলল, এই লেখা লিখতে লিখতে আমার মাথাটাই খারাপ হয়ে গেছে। কিসব আওয়াজ পাচ্ছি। বাবা মা তো কখন ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে কে হাঁটাচলা করবে এই ঘরে? আবার লেখায় মন দিল শ্রী।
কিন্তু আবার হাঁটার শব্দ আসছে। চোখ তুলে তাকালো সে, এদিক ওদিক তাকাতে থাকলো, না আশেপাশেও কোথায় পড়েনি। হঠাৎ নিজের পাশে দেখে চমকে উঠল সে। এ কি, পুতুলটা এখানে কি করে আসলো? তাকিয়ে আছে তারই দিকে। কাঁচের চোখ দুটো নিষ্প্রাণ থেকে কেমন যেন প্রাণোচ্ছল হয়ে উঠেছে। কোনোরকম নিজেকে সামলালো স্ত্রী। সে বোধহয় একটু বেশি ভাবছে, পুতুল এখানে আসলো কি করে? শোকেস থেকে তার পড়ার টেবিলটা অনেকটাই দূরে। পুতুলটাকে আবার যথাস্থানে রেখে দিল সে। আবার লিখতে বসলো, কিন্তু লিখতে লিখতে শোকেসের দিকে তাকালো আবার। কিন্তু এ কি, পুতুলটা তো ওখানে নেই। ভয় ভয় সে নিজের পাশে তাকালো, পুতুলটা তার পাশে আবারও, কিন্তু সেটি পড়ে নেই, বসে আছে তার পাশে, আর তার মাথাটা তার দিকে কাত করে হেলানো, তাকিয়ে আছে তার দিকে। এবার সত্যি স্ত্রীর ভয়ে গা হিম হয়ে গেল, কেমন যেন ঠান্ডা স্রোত বয়ে গেল তার শিরায় শিরায়। এবার পুতুলটা কথা বলে উঠল, কি ভাবছো আমি ওখান থেকে এখানে কি করে চলে এলাম? হাসিটা ছিল শুকনো, ফিসফিসে। আমি সত্যি ওখান থেকে এখানে চলে আসতে পারি, কিন্তু আমার না তোমার মতো করে দু পা ফেলে হাঁটা সম্ভব নয়। বাইরেও যেতে পারি না, দেখলে লোকে ভয় পেয়ে যাবে, কারো আদর যত্ন পাবো না, আমার কোনো বন্ধু হয় না, পুতুলের জীবনটা আমার একদম ভালো লাগে না। স্ত্রী ভয়ে বলল, তো তুমি কথা বলছো কি করে? তুমি তো একটা পুতুল। এসব কি হচ্ছে? আমি কি স্বপ্ন দেখছি? পুতুলটা বলল, তুমি স্বপ্ন দেখছো না, এটা সত্যি। আমার নাম আলেকজান্দ্রিয়া। আমি কোনো সাধারণ পুতুল নই শুধু। প্রায় 80 বছর আগেকার কথা। আমি ফ্রান্সে থাকতাম। আমিও তোমার মতো একটা কলেজে পড়তাম। ছোটবেলা থেকে আমার পুতুলের খুব শখ। সুন্দর জামা কাপড় পরা, দুটো বিনুনি করা, মাথায় একটা হ্যাট, এইভাবে আমি আমার জীবন কাটাতাম। ভাবতাম কি ভালোই না সে পুতুলের জীবন, কি মিষ্টি না লাগে তাকে। ইস, আমি যদি মানুষ না হয়ে একটা পুতুল হতাম। তারপর আমাদের গ্রামে এলো ইলিয়াস। সে এক পুতুল ব্যবসায়ী, নিজের হাতে পুতুল বানায়। আমার মতো দেখতে একটা পুতুল বানিয়ে দিতে সেও রাজি হয়ে গেল। সে বলল সে আমার পুতুল বানিয়ে দেবে, কিন্তু তার একটাই শর্ত, আমার প্রিয় একটা জিনিস তাকে দিতে হবে, যেটা সে ওই পুতুলকে পরিয়ে দেবে। আমি আমার সবচেয়ে পছন্দের হ্যাটটা তাকে দিয়ে দিলাম। পুতুলটা ডেলিভারি পেল। দেখে তো আমি অবাক, একেবারে হুবহু আমার মতো দেখতে, আর ওই হ্যাটটাও খুব সুন্দর মানিয়েছে তাকে। আমার বাড়ির লোকও খুব অবাক হয়ে গেল। পুতুলটাকে রাখলাম আমার ঘরে, আমার বিছানায় ঠিক অপোজিট সাইডে। চোখ খুললেই আমি শুধু তাকেই দেখতে যেন পাই। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম একটা সময়। ঘুম ভাঙলো কারোর চলার শব্দে। তাকিয়ে দেখি পুতুলটা ঠিক যেখানে রেখেছিলাম সেখানে আর নেই, সেটা রয়েছে আমার বিছানার সামনে, তাকিয়ে আছে আমার দিকে। ভয় পেয়ে গিয়েছিলাম হঠাৎ করে। আমার ঘরের দরজা বন্ধ। কে রাখলো তাকে আমার বিছানার সামনে? ঠিক তখনই পুতুলটা কথা বলে উঠল। আমাকে সামনে দেখে ভয় পেয়ে গেছে বুঝি? আমি কোনো সাধারণ পুতুল নই। আমি ইলিয়াসের স্ত্রী,
যে তোমাকে এই পুতুলটা বানিয়ে দিয়েছে আমি আমি তার বউ। বছর 5 আগে আমি মারা যাই। আমাদের গ্রামে এক সাংঘাতিক মহামারী হয়েছিল, সেখানে আমি মারা যাই। কিন্তু ইলিয়াস আমার আত্মাকে এই পুতুলটা বানিয়ে তার মধ্যে বন্দি করে রেখেছিল। এই পুতুলের মধ্যে তো সারা জীবন আমি থাকতে পারবো না। আমি মানুষ হয়ে বাঁচতে চাই। এই গ্রামে এসে তোমায় দেখে ইলিয়াস আমায় বলে যে সে আমায় আবার মানুষের জীবন দিয়ে দিতে পারবে। আর তুমি তো কাজটা অত্যন্ত সহজ করে দিয়েছিলে। তুমি তো নিজে থেকে ইলিয়াসের কাছে চলে গেলে তোমার মতো একটা পুতুল বানিয়ে দেওয়ার জন্য। তুমি তো চিরকাল পুতুল হতে চেয়েছিলে, আর আমি তো মানুষের জীবন চেয়েছি। আমি মানুষের মতো হাঁটতে চলতে চেয়েছি, কথা বলতে চেয়েছি, আর অনেক বন্ধু করতে চেয়েছি। খোলা আকাশের নিচে যখন ইচ্ছে ঘুরে বেড়াতে চেয়েছি। কিন্তু এই পুতুলের জীবন আমাকে বন্দি করে রেখেছে। কিন্তু এবার সময় এসে গেছে জানো, আমার এই 5 বছরের বন্দি জীবন সেখান থেকে বেরোনোর। তুমি পুতুল হতে চেয়েছিলে আর আমি মানুষ। এবার তোমার সেই ইচ্ছে পূরণ করার সময় এসে গেছে। ইলিয়াস আমাকে একদম তোমার মতো দেখতে করে বানিয়ে দিয়েছে। এবার তুমি সারা জীবন পুতুলের মতো থাকতে পারবে, আর আমি থাকবো তোমার ওই মানুষের শরীরে। আমি তো বুঝতে পারছিলাম না কি করব। আমার সারা শরীর কেমন যেন অবশ হয়ে গিয়েছিল। আমি কিছু করতে পারলাম না। আমি কিছু বলার আগে কেমন যেন ঘুমের ঘোরে চলে গেলাম, অজ্ঞান হয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ঘরের সব কিছুই ঠিক আছে। আমি বিছানাতে শোয়া, কিন্তু নড়তে পারছি না কেন? আমি কিছুক্ষণ পরে দরজা খোলার শব্দ পেলাম। দরজা খুলে যে ঢুকলো তাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। সে তো আমি, কিন্তু আমি তো বিছানায় বসা। তবে সে কে? সে আর কেউ না, সে ইলিয়াসের স্ত্রী এলেনর। আমার মা তার পিছন ঘরে এলেন। তাকে ডেকে বললেন, আলেকজান্দ্রিয়া, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নাও, আমরা সবাই মিলে বেড়াতে যাব। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তুমি। তাকে সবাই আলেকজান্দ্রিয়া কেন বলছে? আলেকজান্দ্রিয়া তো আমি মাকে বলতে চাইলাম, কিন্তু তিনি শুনতে পেলেন না। তিনি ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। এলেনর দরজাটা দিয়ে দিল। আমার কাছে এসে বলল, কথা কেউ শুনতে পাবে না আমি ছাড়া, আর কোনো লাভ নেই। তোমার জীবন এখন আমার, আর আমার জীবন তোমার। আমি তাকে বললাম, এরকম করো না, আমার জীবন আমায় ফেরত দিয়ে দাও, আমি এভাবে বাঁচতে পারবো না। কিন্তু সে এক পৈশাচিক হাসি হেসে বলল, এই জীবন আমি অনেকদিন বাদে ফেরত পেয়েছি। এতদিন আমি ওই পুতুলটার মধ্যে বদ্ধ হয়েছিলাম, এখন আমি মুক্ত। আমি কিছুতেই এই জীবন তোমাকে দিয়ে দিতে পারবো না। তবে হ্যাঁ, তুমি আমায় মুক্ত করেছো, তাই তোমায় বলছি, এই শক্তি আমার মধ্যে ছিল, সেটা তোমার মধ্যেও আছে। তবে তোমাকে খুঁজতে হবে ঠিক তোমার বয়সী, অর্থাৎ কিনা 21 বছর বয়সী একটা মেয়ে। তবেই তুমি আমার মতো মুক্ত হতে পারবে। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তুমি আমার সঙ্গে থাকবে। এতদিন এই পুতুলটায় আমি ছিলাম,
এত তাড়াতাড়ি তাকে যেতে দেবো বুঝি? এরপর ইলিয়াস আর এলেনর বিয়ে করলো। সবাই ভাবলো যে বিয়েটা আলেকজান্দ্রিয়া আর ইলিয়াসের। প্রায় 80 বছর আমি বন্দি ছিলাম এই পুতুলটার মধ্যে। একটা কাচের বাক্সে তারা আমায় বন্দি করে রেখেছিল, একটা অন্ধকার ঘরের ভেতরে। তারপর ইলিয়াস আর এলেনরের মৃত্যুর পর তাদের নাতি এসে তাদের বাড়িটা বিক্রি করে দেয়। আমি একটা পুরনো জিনিসের দোকান ছিল, আমার জায়গা হয় ঠিক সেখানে। এখনকার মেয়েদের ওইসব পুতুল টুতুল আর পছন্দ নয়। তবে তোমার দিদির আমাকে দেখে খুব পছন্দ হয়। আসলে সে আমার দোকানে এসেছিল। আসলে যে দোকানটাতে আমাকে রাখা হয়েছিল সেখানে অনেক ফ্রান্স দেশের হিস্টোরিক্যাল জিনিসপত্র বিক্রি হয়। সেখানে সে ওইসব কিনতে এসেছিল। আমাকে দেখে তার খুব পছন্দ হয়। তারপর সে আমাকে বাক্সবন্দি করে রেখে দিল। প্রথমে আমার খুব রাগ হয়েছিল, কিন্তু তারপর এদেশে এসে সে আমাকে তোমার হাতে তুলে দিল। তখন আমি জানলাম যে 2 সপ্তাহ আগেই নাকি তোমার জন্মদিন গেছে, 21-এ পা দেওয়ার জন্মদিন। আর আমি তো 21-এ পা দেওয়া একজনকে খুঁজছিলাম, এমন একজন যার বয়স 21 বছর সবে মাত্র হয়েছে, ঠিক যেমন আমার ছিল। এবার আমি মানুষ হয়ে ফিরে আসার রাস্তা পেয়ে গেছি। আমার আর এই পুতুলের মধ্যে বন্দি থাকতে হবে না। স্ত্রীর দিকে আরো এগিয়ে আসছে সে। স্ত্রীর দিকে তার কাপড়ের হাত দুটো বাড়ানো। স্ত্রী বলল, মানে তুমি কি বলতে চাচ্ছ? কি করবে তুমি? আমি কি ইচ্ছে করি, আমি তোমায় একটা নতুন জীবন দেব। এই যে তোমার এত কাজ, এত প্রজেক্ট, এত পড়াশোনা, একটু আগেই তো তুমি বলছিলে বসে বসে, আমি শুনেছি। যদি জীবনটা তোমার এমন হতো যেখানে কোনো কাজ নেই, সারা দিন বসে তুমি ঘরের মধ্যে আরাম করতে পারো। একটু আগে হিংসে পাচ্ছিলে না আমার জীবনটা নিয়ে? তুমি তো বলছিলে যে পুতুলটা কত লাকি, ওর কোনো কাজ নেই, সারা দিন ওখানে চুপটি করে বসে থাকতে পারে। আমার জীবনটা আমি তোমায় দিয়ে দিচ্ছি, আর তোমার জীবনটা তুমি আমায় দিয়ে দাও, বলল আলেকজান্দ্রিয়া। স্ত্রী চিৎকার করে বাবা মাকে ডাকতে গেল, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হচ্ছে না। সে যেন আচ্ছন্ন হয়ে চলেছে, কেমন যেন ঝিমঝিম করছে। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। সকালে ঘুম ভাঙল, দেখলো সে বিছানায় শোয়া। স্টাডি টেবিলে এখনো খাতাপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শোকেসের দিকে তাকিয়ে দেখলো সেখানে পুতুলটা নেই। ঘরে আসলো একটা মেয়ে, দেখে চমকে উঠল সে চিনেছে সে মেয়েটি। অবিকল তার মতো দেখতে না, এ তো সে নিজেই। মা ঘরে আসলেন, মেয়েকে বললেন, তুই কি বলতো, সারা ঘরটা কেমন ছড়িয়ে রেখেছিস? খাতাগুলো এখন টেবিলে ছড়িয়ে রয়েছে। কলেজ যেতে হবে না? তাড়াতাড়ি তৈরি হয়ে নে। আর পুতুলটাকেও রেখেছিস বিছানায়। উফ। এরপর মা সেটাকে তুলে শোকেসে রেখে দিলেন। স্ত্রী এখন আর বিছানায় নেই, সে এখন রয়েছে শোকেসের উপরে বসে। কিন্তু সে তো এখন আর স্ত্রী নেই, সেটা এখন একটা পুতুল। তার পরিচয় শ্রীময়ী গাঙ্গুলি হয়ে রয়েছে আলেকজান্দ্রিয়া। পুতুলটা, যেটা এখন স্ত্রী, নিষ্প্রাণ কাঁচের চোখ দুটো দিয়ে বিছানার উপর বসা মেয়েটার দিকে তাকিয়ে রইল। মেয়েটা, যার ভিতরে এখন আলেকজান্দ্রিয়ার আত্মা এক গুঁড়ো হাসি হাসল। তার সেই হাসি যেন
40 বছরের পুতুলের অতৃপ্ত বাসনা পূর্ণ হওয়ার হাসি। 5 নম্বর ঘরের ভূত গল্প পাঠ এবং ভূতের চরিত্রে জয়শ্রী এবং অন্যান্য চরিত্রাভিনয় দেবশ্রী। এই হোটেলটা শহর থেকে একটু দূরে, পুরনো রাজবাড়ির মতো দেখতে। হোটেল ম্যানেজার বলে, সব ঠিক আছে, কিন্তু 5 নম্বর ঘরে ওখানে কেউ থাকে না, কারণ সেখানে নাকি একটা ভূত থাকে। ম্যানেজার চঞ্চল কণ্ঠে বলে ওঠেন, ওই ঘরে কেউ এক রাতও টিকতে পারে না। একবার এক ভদ্রলোক রাত 1টার সময় চিৎকার করে বেরিয়ে গেছিলেন, বলেছিলেন, আমার কবিতার খাতা কি খুঁজে দিচ্ছে জানেন? ভূতের ভয় না কবিতার খাতা? যাই হোক, লোকজন রটিয়ে দেয় ওখানে কবি ভূত থাকে। রাত হলেই সে ঘরে আসে, ছন্দ ভুলে গিয়ে গুঙাতে শুরু করে। তবে একদিন এক বৃদ্ধ এলেন, হারান বাবু, বললেন, আমাকে 5 নাম্বার ঘরটা দিন তো। ম্যানেজার তো আটকে ওঠে, আপনি নিশ্চিত? হারান বাবু নির্ভয়ে হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ, ভূতি যদি থাকে তাহলে কবিতা শুনতে মজাই হবে। রাত 12টা, ঘরে মোমের আলো, একটা কণ্ঠস্বর ধীরে ধীরে শোনা যাচ্ছে। কত দূরে তুমি, একা আমি ছুঁই, রাত্রি ফুরলে। হারান বাবু হঠাৎ উঠে বললেন, এই কবিতা তো আমি 1965 সালে লিখেছিলাম। এই যে কবিতাটা ভুল করছো, দেখো এটা হবে। একা আমি বুই, রাত্রি ফুরলে তুমি আসো ছুঁই। সবাই ভাবে ভূত চমকে যাবে, কিন্তু না, ভূত হেসে ওঠে। স্যার, আপনার কবিতায় নাকি আমি ভুল করি? হারান বাবু বললেন, তুই তো আমার ছাত্র ছিলি, তখনও কবিতা বুঝতি না, এখনো না। পরদিন সকালে ম্যানেজার দেখল হারানবাবু 5 নম্বর ঘর থেকে বেরিয়ে আসছেন চা হাতে, হেসে হেসে। হারান বাবু হাসতে হাসতে বললেন, এখানে ভূত নেই, আছে এক কবিতা পাগল ছাত্র, যার ভুল আজও আমি সংশোধন করি। হোটেলের রেজিস্টারে এখন লেখা আছে 5 নম্বর ঘর কবিতা শেখার ক্লাস। আর ভূত, সে আজকাল ছন্দে ভালো।